হ্যালো এভরিওয়ান, এটা প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন চ্যাপ্টারের থার্ড ভিডিও। তো শুরু করা যাক। ইনকমপ্লিট ডমিনেন্স। তো বিষয়টা কি যে আমরা আগের ভিডিওতে দেখেছি যে মনোহাইব্রিড ক্রসের সময় যদি হেটেরোজাইগাস কোনো জিন থাকে তো সেক্ষেত্রে দুটো অ্যালিল থাকে এবং সেখানে দুই রকম অ্যালিল থাকে এবং সেটা ডিফারেন্ট হয়, একটা ডমিনেন্ট হয়, একটা রেসিসিভ হয়। এবং ডমিনেন্ট যে অ্যালিল সেটা প্রকাশ পায়, অর্থাৎ টল ক্যাপিটাল টি স্মল টি আছে তাহলে সেটা টল। কিন্তু কেন টল? যে এখানে ক্যাপিটাল টি ডমিনেন্ট, তার জন্য সেটা প্রকাশ পেয়েছে, আর স্মল টি রিসেসিভ সেটা প্রকাশ পায়নি। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা আগে বলেছি যে এর ব্যতিক্রম ঘটে। তো এই ব্যতিক্রম কেসগুলো এখানে দেওয়া আছে। তো ফার্স্ট যেটা আছে ব্যতিক্রম কেস, সেটা হলো ইনকমপ্লিট ডমিনেন্স। তো শুরু করা যাক। When experiments on peas were repeated using other traits in other plants, it was found that sometimes the F1 had a phenotype that did not resemble either of the two parents and was in between the two. তো এই যে মটর গাছ নিয়ে পরীক্ষা চলাকালীন পরীক্ষা চলতে চলতে কী করা হলো, উদ্ভিদের আরও অন্যান্য কিছু বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা করা হলো। এবং পরীক্ষা করার সময় দেখা গেল যে F1 প্রজননীতে, মানে ফার্স্ট প্রজননীতে, মানে প্যারেন্টসদের মধ্যে পলিনেশন বা ক্রস ক্রস করার পরে F1 প্রজননীতে যে অপত্য তৈরি হচ্ছে, তাতে যে অপত্যগুলো তৈরি হচ্ছে তার মধ্যে কোনো প্যারেন্টসের মিল নেই। তাদের মধ্যবর্তী কোনো একটা মিল বৈশিষ্ট্য চলে এসছে, ব্লেন্ডিং হয়ে গেছে এবং ডোমিনেন্স যেটা সেটা আসেনি। তাহলে কি তাদের মধ্যবর্তী কোনো একটা বৈশিষ্ট্য চলে এসছে। The inheritance of flower color in the dog flower, snapdragon or antherinum species is a good example to understand incomplete dominance. তো এই ইনকমপ্লিট ডোমিনেন্সটাকে বোঝার জন্য একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, যে এই যে ডগ ফ্লাওয়ার আছে যার নাম হচ্ছে স্ন্যাপড্রাগন, বা বিজ্ঞানসম্মত নাম হচ্ছে অ্যান্টিরিনাম স্পেসিস। তো এর ফুলের যে রং, সেই ফুলের রঙের ওপর এই ক্রসটা করা হয়েছিল এবং অপত্যগুলোর কালার দেখানো হয়েছে যে ফুলের রঙগুলো কী হচ্ছে, এবং এর ফলে ইনকমপ্লিট ডোমিনেন্স দেখা গেছে। তো এখানে কী করা হয়েছিল, ইন এ ক্রস বিটুইন ট্রু ব্রিডিং রেড ফ্লাওয়ার ক্যাপিটাল আর অ্যান্ড ট্রু ব্রিডিং হোয়াইট ফ্লাওয়ার স্মল আর, দ্য F1 ক্যাপিটাল আর স্মল আর ওয়াজ পিঙ্ক। তো এখানে দেখা গেল কি যে একটা ট্রু ব্রিডিং, সেটা তো যা আমরা আগে পড়েছি ট্রু ব্রিডিং কি। সো সেই ট্রু ব্রিডিং রেড ফ্লাওয়ার, যে এখানে রেড ফ্লাওয়ার হিসাবে নেওয়া হয়েছিল, যেখানে ক্যাপিটাল আর থাকবে। আর আরেকটা ট্রু ব্রিডিং হোয়াইট ফ্লাওয়ার, মানে সাদা ফুল তৈরি করে এমন একটা উদ্ভিদ নেওয়া হলো যার জেনোটাইপ হচ্ছে স্মল আর। তো এখান থেকে ক্যাপিটাল আর একই আছে, তাহলে গ্যামেট আর তৈরি হবে। আর এখানে স্মল আর আছে, তাহলে স্মল আর গ্যামেট তৈরি হবে। এই দুটো যখন মেল ফিমেল যুক্ত হলো F1 জেনারেশনে, তাহলে কী হবে, ক্যাপিটাল আর স্মল আর তৈরি হলো। তো এখানে কী হওয়া উচিত ছিল, আগে যে জাইগোটিক যে মনোহাইব্রিড যে ক্রস হয়েছে সে অনুযায়ী কী হওয়া ছিল, এই ফুলটার কালারও রেড হওয়া উচিত ছিল, কারণ এখানে ক্যাপিটাল আরটা ডমিনেন্ট আর ক্যাপিটাল আরে কী কালার দেওয়া আছে, রেড কালার। তাহলে এই F1 জেনারেশনের সমস্ত ফুলের কালার রেড হওয়া উচিত ছিল, কিন্তু না, রেড না হয়ে সমস্ত ফুলের কালার হয়ে গেছে পিঙ্ক, অল পিঙ্ক। সাদাও হয়নি, রেডও হয়নি, হয়ে গেছে তাদের মধ্যবর্তী একটি কালার, যেটা হলো পিঙ্ক। তাহলে কি, তাহলে এখানে ডোমিনেন্স, যে ডোমিনেন্ট ক্যারেক্টার ক্যাপিটাল আর, তার বৈশিষ্ট্য প্রকাশ পায়নি, তার জন্য এটা ইনকমপ্লিট ডোমিনেন্স। তো এক্ষেত্রে কী হয়েছে দেখা যায়, দ্য F1 when the F1 was self-pollinated, the F2 resulted in the following ratio: 1 মানে ক্যাপিটাল আর রেড একটা হয়েছে, দুটো হয়েছে ক্যাপিটাল আর স্মল আর, অর্থাৎ পিঙ্ক হয়েছে দুটো, আর এক ভাগ হয়েছে হোয়াইট, 2:1:2, এই 1:2:1। তো জিনোটাইপিক রেশিও 1:2:1ই আছে, কিন্তু যে মিক্স আপ যেটা ছিল, যেটা হেটেরোজাইগাস যে জিন অ্যালিল, সেটা কিন্তু কালারটা ডোমিনেন্সের পায়নি, কালারটা পেয়ে গেছে তাদের মধ্যবর্তী একটা। Here the genotype ratios were exactly as we would expect in any Mendelian monohybrid cross. Monohybrid crossের যে জেনেটিক অনুপাত পাওয়া যায় সেটাই আছে, 1:2:1, but the phenotypic ratio had changed from 3:1 dominant into recessive ratio
what happened was that R was not completely dominant over small r, and this made it possible to distinguish capital R as smaller as pink from capital R red and smaller white. তো এখানে কি হয়েছে যে জিনোটাইপিক রেশিও কিন্তু সেমই আছে। এই যে এখানে তোমাদের যে ক্রসটা করা হয়েছে, ক্রসটা দেখতে পাচ্ছ। এবার F2 জেনারেশনে কি, F2 জেনারেশনে মানে কি করা হয়েছে, ফার্স্ট জেনারেশন যেগুলো তৈরি হয় তাদের মধ্যে ক্রস করা হয়। তো ক্যাপিটাল আর স্মল আর থেকে দুটো গ্যামেট তৈরি হলো, এটা ক্যাপিটাল আর স্মল আর, আর এখান থেকে এটা ফিমেল গ্যামেট আর মেল গ্যামেট হলো ক্যাপিটাল আর স্মল আর। তাদের মধ্যে যদি ক্রস করা হয় তো এই যে দেখতে পাচ্ছ ক্যাপিটাল আর দুটো ক্যাপিটাল আর আর একটা স্মল আর। অনুপাত যদি করা যায় ফেনোটাইপিক জেনোটাইপিক অনুপাত, তাহলে 1:2:1, সে তো ঠিক আছে। এবার ফেনোটাইপিক তাহলে জেনোটাইপিক অনুপাত তো 1:2:1ই হয়। মনোহাইব্রিড ক্রস, জেনারেল যে মনোহাইব্রিড ক্রস মেন্ডেলের, এখানেও তাই হয়েছে, কোনো পার্থক্য হয়নি। কিন্তু ফেনোটাইপিক রেশিও কত হয়, 3:1। কিন্তু এখানে ফেনোটাইপিক রেশিওটা দেখো চেঞ্জ হয়ে গেছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। ফেনোটাইপিক রেশিও এখানে চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে কত হয়েছে, ফেনোটাইপিক রেশিও হয়ে গেছে 1:2:1। কারণ কি, ফেনোটাইপিক রেশিও বলতে কি বোঝায়, যেটা বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি। বাইরে থেকে এখানে 3 রকমের ফুল দেখতে পাচ্ছি F2 জেনারেশনে। 1 ভাগ দেখতে পাচ্ছি লাল, 2 ভাগ দেখতে পাচ্ছি পিঙ্ক বা গোলাপি, আর 1 ভাগ দেখতে পাচ্ছি সাদা। 3 ধরনের ফুল দেখতে পাচ্ছি। তাহলে রেশিও হয়ে গেছে 1:2:1। তো এটাই হয়েছে, এটা যে ফেনোটাইপিক রেশিওটাও চেঞ্জ হয়ে গেছে ইনকমপ্লিট ডমিনেন্সে। What happened was that capital R was not completely dominant over small r, and this made it possible to distinguish capital R smaller as pink from capital R red and smaller white. তো এখানে কি হয়েছে যে ক্যাপিটাল আর যে অ্যালিলটা সেটা ডমিনেন্ট হওয়ার কথা ছিল স্মল আর এর উপর, এবং তারপরে লাল রং হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ক্যাপিটাল আর ডমিনেন্ট করতে পারেনি। তার জন্য কি হয়েছে, যে ক্যাপিটাল আর স্মল আর মিলে একটা মধ্যবর্তী কালার নিয়ে চলে এসছে, ঠিক আছে, যেটা আমরা বললাম প্রথমে। এবং এর জন্যই ক্যাপিটাল আর স্মল আর কালারটা মধ্যবর্তী হয়ে গেছে এবং হয়ে গেছে পিঙ্ক কালার। আর ক্যাপিটাল আর তো রেড আছে, আর স্মল আর হোয়াইট তো আছেই। তো এটাই হয়েছে, এটা যেটা বললাম। এবার কি হয়েছে, যে এক্সপ্লেনেশন অফ দ্য কনসেপ্ট অফ ডোমিনেন্স। তো এই যে ডোমিনেন্সের কনসেপ্ট যেটা দেখলাম, যে একটা ডোমিনেন্ট করে একটা অ্যালিল এবং সেই বৈশিষ্ট্য প্রকাশ পায়, কিন্তু এখানে ইনকমপ্লিট ডোমিনেন্স, ব্যতিক্রম। তো এটা কীভাবে হয়ে থাকে, হোয়াট এক্স্যাক্টলি ইজ ডোমিনেন্স জিনিসটা কী, হোয়াই আর সাম অ্যালিলস ডোমিনেন্ট অ্যান্ড সাম রিসেসিভ। কেন কিছু অ্যালিল ডোমিনেন্ট থাকে, কিছু অ্যালিল রেসেসিভ থাকে। যেমন হাইটের ক্ষেত্রে ক্যাপিটালটি ডোমিনেন্ট ছিল, স্মলটি রেসেসিভ ছিল। তো এটা কেন হয়ে থাকে? টু ট্যাকল দিস কোয়েশ্চেন উই মাস্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট এ জিন ডাজ। তো এই কোয়েশ্চেনটার অ্যান্সার দেওয়ার আগে আমাদের বুঝতে হবে জিন কী কাজ করে। এভরি জিন, অ্যাজ ইউ নো বাই নাও, কন্টেন্স দ্য ইনফরমেশন টু এক্সপ্রেস এ পার্টিকুলার ট্রেট। তো প্রত্যেকটা জিন, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত পড়লাম যে জিন দুটো অ্যালিল নিয়ে গঠিত, জিন কী কাজ করে, এর মধ্যে কিছু ইনফরমেশন থাকে এবং এই ইনফরমেশনটাকে সে প্রকাশ করে বিভিন্ন উপায়ে। প্রোটিন তৈরির মাধ্যমে মেনলি করে থাকে, প্রোটিন তৈরির মাধ্যমে ট্রান্সলেশন প্রক্রিয়ায়। তো জিনের মধ্যে কিছু ইনফরমেশন থাকে, সে ট্রান্সলেশন প্রক্রিয়ায় প্রোটিন তৈরি করে, সেই প্রোটিন তৈরির মাধ্যমে সেই বৈশিষ্ট্যগুলোকে প্রকাশ করে। যেমন এই হাইটের জন্য কি হয়, যে জিন আছে, সেই জিনগুলো ট্রান্সলেশন প্রক্রিয়ায় এমন কিছু প্রোটিন তৈরি করলো যে প্রোটিনগুলো কী করে, যে হাইট বাড়াতে সাহায্য করে। হাইট কম, কোনো সেই প্রোটিনগুলো বেশি তৈরি হলে হাইট বাড়বে। আর স্মল টি জিনে অ্যালিলে প্রোটিন তৈরি হয় না, তখন হাইটটা কমে যায়। তো এরকম ব্যাপার। তো এইভাবে জিন নিজেকে এক্সপ্রেস করে, তার মধ্যে কিছু ইনফরমেশন থাকে এবং সেই ইনফরমেশনের উপর ভিত্তি করে সে নিজেকে এক্সপ্রেস করে। ইন এ ডিপ্লয়েড অর্গানিজম দেয়ার আর 2 কপিজ অফ ইচ জিন অ্যাজ এ পেয়ার অফ অ্যালিলস। এবং ডিপ্লয়েড অর্গানিজমে জিন জোড়ায় থাকে দুটো অ্যালিল হিসাবে। নাও দিস 2 অ্যালিলস নিড নট অলওয়েজ বি আইডেন্টিক্যাল অ্যাজ ইন এ হেটেরোজাইগোট। তো এখন এই যে দুটো অ্যালিল আছে, এটা কিন্তু এমন না যে সবসময় একই রকমই হবে। হেটেরোজাইগোটে যেটা হয়ে থাকে যে একই রকমের দুটো অ্যালিল, টি তো টি, ডাব্লু তো ডাব্লু, যে হিসেবে ডিনোট করছি। One of them may be different due to some changes that it has undergone, about which you will read further on,
অ্যান্ড ইন দ্য নেক্সট চ্যাপ্টার মানে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সে যেটা পড়বে যে কেন জিনের মধ্যে যে অ্যালিলগুলো ডিফারেন্ট হয়ে থাকে, তো সেটা পরে বিষয় আছে। হুইচ মডিফাইজ দ্য ইনফরমেশন দ্যাট পার্টিকুলার অ্যালিল কন্টেন্স। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে দুটো যে অ্যালিল থাকে তার মানে এমন না যে দুটোই সেম হবে, অনেক ক্ষেত্রে এই অ্যালিলগুলো বিভিন্ন কারণের জন্য চেঞ্জ হয়ে যায় এবং তার ফলে কী হয়, তারা যে ইনফরমেশনটা বহন করছে সেটাও চেঞ্জ হয়ে যায়। মিউটেশনের কারণে হতে পারে, আরও অনেক কারণ আছে, সেটা পরবর্তী চ্যাপ্টার পড়বে। তো বিভিন্ন কারণের জন্য এই অ্যালিলগুলো চেঞ্জ হয়ে যায়, তার ফলে কি ইনফরমেশন চেঞ্জ হয়ে যাবে, ইনফরমেশন চেঞ্জ হলে আলাদা প্রোটিন তৈরি হবে, এইভাবে এই যে এখানে দেখছো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে তোমার, লেটস টেক অ্যান এক্সাম্পল অফ এ জিন দ্যাট কন্টেন্স দ্য ইনফরমেশন ফর প্রডিউসিং অ্যান এনজাইম। ধরা যায় একটা জিন আছে, তার মধ্যে কিছু ইনফরমেশন আছে, তথ্য আছে, যার মাধ্যমে সে কোনো একটা উৎসেচক তৈরি করবে। নাও দেয়ার আর 2 কপিজ অফ দিস জিন, দ্য 2 অ্যালিলিক ফর্মস। এবং এর দুটো কপি আছে, দুটো অ্যালিল থাকবে। আমরা তো জানি হাইডের জন্য যেমন দুটো অ্যালিল আছে, প্রত্যেকের জন্য দুটো করে অ্যালিল থাকবে জোড়ে জোড়ায়। তার মধ্যে একটা ডমিনেন্ট হয়, একটা রিসেসিভ হয় নর্মালি। লেট আস অ্যাজিউম, অ্যাজ ইজ মোর কমন, দ্যাট দ্য নর্মাল অ্যালিল প্রডিউসেস দ্য নর্মাল এনজাইম দ্যাট ইজ নিডেড ফর দ্য ট্রান্সফরমেশন অফ এ সাবস্ট্রেট এ। তো মনে করা যাক একটা সে নর্মাল যে অ্যালিল আছে সেটা নর্মাল এনজাইম তৈরি করলো। ধরা যাক হাইট বাড়ানোর জন্য যে নর্মাল জিন আছে, নর্মাল যে ক্যাপিটাল টি, সেটা এমন কিছু উৎসেচক তৈরি করলো যেটা হাইটটা বাড়াতে সাহায্য করবে। ঠিক আছে, সে তৈরি করলো। থিওরিটিক্যালি দ্য মডিফাইড অ্যালিল কুড বি রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ। এবার যদি তাহলে আরেকটা অ্যালিল আছে, আমি হাইটের কথা বলছি, বা এখানে যেহেতু বলা আছে যে ফ্লাওয়ার কালার, ফুলের কালার, সেটার জন্য বলছি বা হচ্ছে যে ক্যাপিটাল আর সেটা রেডি তৈরি করলো, কিন্তু স্মল আর যেটা আছে এখানে ধরা যাক কোনো কারণে সেটা চেঞ্জ হয়ে গেল, সেটা মিউটেশনের কারণে হতে পারে বা বিভিন্ন কারণে হতে পারে। তো বিভিন্ন কারণে চেঞ্জ হয়ে গেল, মডিফাই হয়ে গেল। মডিফাই হয়ে গিয়ে কী কী হতে পারে? দ্য নর্মাল অর লেস এফিসিয়েন্ট এনজাইম, ক্যাপিটাল আর যে প্রোটিন বা যে এনজাইম তৈরি করছিল সেই এনজাইমের জন্য সেটা রেড কালার হচ্ছিল। স্মল আর যে এনজাইম বা যে প্রোটিন তৈরি করছিল তার জন্য ফুলটা হোয়াইট কালার হচ্ছিল। কিন্তু এটা মডিফাই হয়ে যাওয়ার জন্য এটার মধ্যে ইনফরমেশান চেঞ্জ হয়ে গেল, ইনফরমেশান চেঞ্জ হওয়ার জন্য তার উৎসেচক তৈরিটাও চেঞ্জ হয়ে গেল। এর ফলে কী কী হতে পারে? যে ধরা যাক স্মল আর যেটা আছে সেটা চেঞ্জ হয়ে গেল, চেঞ্জ হয়ে কী হতে পারে? দ্য নর্মাল অর লেস এফিসিয়েন্ট এনজাইম, যে এটা যে এনজাইম তৈরি করছিল, যেটা ফুলের কালারটাকে ডিনোট করছিল, সেই এনজাইমটা তৈরি করতে পারছে না, বা তৈরি করলে খুব অল্প পরিমাণে করছে। 2, মানে হ্যাঁ নর্মাল তৈরি করছে বা অল্প পরিমাণে তৈরি করছে, এটা একটা নর্মাল কন্ডিশন, কিংবা অল্প পরিমাণে তৈরি করছে যে ফুলের কালারের জন্য যে জিনটা। 2 কী হতে পারে? নন ফাংশনিং এনজাইম, যেটা এনজাইম তৈরি করলো আর যে জিনটা আছে, অ্যালিলটা আছে, এমনভাবে মডিফাই হয়ে গেল যে সে এনজাইম তৈরি করছে কিন্তু সেটা নন ফাংশনাল, সেই এনজাইম কোনো কাজ করছে না। এনজাইম কাজ না করলে কি ফুলের কালারের চেঞ্জের কোনো কাজ করতে হবে না। 3 হচ্ছে নো এনজাইম অ্যাট অল, বা এমন হতে পারে এমনভাবে পরিবর্তন হয়ে গেল কোনো এনজাইমই তৈরি করতে পারছে না আর। তো বিভিন্ন রকম হতে পারে, 3টে কন্ডিশন হতে পারে, যে নর্মাল যেমন আছে মডিফাই হয়ে যাওয়ার পরেও নর্মাল আছে, বা তার থেকে কম পরিমাণে তৈরি করছে। 2 হচ্ছে তৈরি করছে কিন্তু সেই এনজাইমটা কোনো কাজ করছে না। 3 হচ্ছে এনজাইমই তৈরি হচ্ছে না। তো এই 3টে পদ্ধতি হতে পারে। তো এবার বিষয়, in the first case the modified allele is equivalent to the unmodified allele. It will produce the same phenotype or trait, result in the transformation of substrate S. তো প্রথম যে কেস যেখানে বলা হয়েছিল যে মডিফাই হয়ে যাওয়ার পরেও সে নর্মাল এনজাইম তৈরি করছে কিন্তু অল্প পরিমাণে তৈরি করছে, এই ক্ষেত্রে কী হবে যে আনমডিফাই অবস্থায় সে যেমন ছিল তেমনই কাজ করবে, সে একই রকমের বৈশিষ্ট্য একই রকমের চরিত্র প্রকাশ করবে, সে একই রকমভাবে সেই সাবস্ট্রেট যে এসেছিল সেটাকে পরিবর্তন করবে, মানে কোনো চেঞ্জেস আসবে না, অ্যান্ড নর্মাল কোনো সমস্যা হবে না, কোনো বৈশিষ্ট্যরও আলাদা হবে না। সে যেমন ফুল ছিল তেমন ফুলই তৈরি হবে, ফুলের কালার লাল ছিল লালই তৈরি হবে। কিন্তু সাচ ইকুইভ্যালেন্ট অ্যালিল পেয়ার আর ভেরি কমন। তো এরকম কমন হয়ে থাকে এরকম যে কিছু কিছু তো চেঞ্জেস হতেই থাকে যেটা কোনো একটা এফেক্ট করে না। বাট ইফ দ্য অ্যালিল প্রডিউস এ নন ফাংশনাল এনজাইম আর নো এনজাইম, দ্য ফিনোটাইপ মে বি এফেক্টেড। কিন্তু যদি অ্যালিলটা এমনভাবে চেঞ্জ হয়ে যায়
যে সে কোনো এনজাইম তৈরি করছেই না, বা তৈরি করলেও সেই এনজাইমটা কাজ করছে না, তখন কী হবে? তখন কিন্তু ফেনোটাইপিক অর্থাৎ বাইরের যে চারিত্রিক বৈশিষ্ট্য সেটা চেঞ্জ হবে। এক্ষেত্রে যে ফুলের কালার সেটা কিন্তু চেঞ্জ হবে, কারণ ফুলের কালারের জন্য দায়ী যে লাল ফুলের জন্য দায়ী যে এনজাইম, বা সাদা ফুলের জন্য দায়ী যে এনজাইম, সেই এনজাইমটা তৈরি হচ্ছে না, বা হলেও সে কাজ করছে না। The phenotype or trait will only be dependent on the functioning of the unmodified allele. কোনো একটা উদ্ভিদের বা প্রাণীর যে ফেনোটাইপ বা ট্রেট বৈশিষ্ট্য বা যে বাহ্যিক যে ক্যারেক্টার বা চরিত্র, সেটা নির্ভর করে শুধুমাত্র যে আনমডিফাইড অ্যালিল আছে, মানে নর্মাল যে অ্যালিল আছে সেটা কী কাজ করছে তার উপর। The unmodified বা functioning allele which represent the original phenotype is the dominant allele and the modified allele is generally the recessive allele. তো যেটা আনমডিফাইড অবস্থায় থাকে, যেটা কোনো পরিবর্তন হয় না, কোনো মিউটেশন হয় না, সেটা আনমডিফাইড, যেটা কোনো মডিফিকেশন হয়নি, কোনো প্রভাব পড়েনি, যেটা নর্মাল এনজাইম তৈরি করছে, সেটা হয় ডোমিনেন্ট। আর যে অ্যালিলটা মডিফাই হয়ে গেছে বা যার প্রভাব পড়েছে, যে হয়তো যে উৎসেচক তৈরি করছিল সেটা কম পরিমাণে তৈরি করছে বা নন ফাংশনাল, সেটা হয়ে যায় রিসেসিভ। হেন্স ইন দ্য এক্সাম্পল অ্যাবভ দ্য রিসেসিভ ট্রেট ইজ সিন ডিউ টু নন ফাংশনিং এনজাইম or because no enzyme produced. এক্ষেত্রে যে উপরে বৈশিষ্ট্য যে পিঙ্ক কালার হয়ে যাচ্ছে, তাহলে এখানে কোনটা মডিফাই হয়েছে? রেসেসিভ ক্যারেক্টারটা, রেসেসিভ ট্রেট দেখা গেছে এটা, কারণ এক্ষেত্রে মডিফাই হয়ে গেছে, মডিফাই হয়ে নন ফাংশনাল এনজাইম তৈরি করেছে বা কোনো এনজাইমই তৈরি করেনি, তার জন্যই সেটা লালও হয়নি, সাদাও হয়নি, হয়ে গেছে পিঙ্ক। ঠিক আছে, কারণ যে অ্যালিলগুলো ছিল সেই অ্যালিলের মধ্যে কোনো একটা অ্যালিল মডিফাই হয়ে গেছে, মডিফাই হয়ে কী হয়েছে, যে হয় সে উৎসেচক যেটা তৈরি করছিল, যেটা ফুলের কালার লাল হওয়ার জন্য বা সাদা হওয়ার জন্য দায়ী ছিল, সেটা না তৈরি করে কী হয়েছে, সেটা সেই উৎসেচক তৈরি করতে পারছে না, বা তৈরি করলেও সেই উৎসেচক কাজ করছে না, তারপরে সেটা যে ফুলের কালারটা না হচ্ছে লাল, না হচ্ছে সাদা, তার পরিবর্তে হয়ে যাচ্ছে কি মধ্যবর্তী কোনো একটা কালার, যেটা হচ্ছে পিঙ্ক। তো এইভাবে পরিবর্তনগুলো দেখা যাচ্ছে, ইনকমপ্লিট ডোমিনেন্স দেখা যাচ্ছে। এক্ষেত্রে বলা হয়নি কোনটা কী হয়েছে, কিন্তু ডোমিনেন্স মানে ক্যাপিটাল আর জিনটাও হতে পারে মডিফাই, স্মল আর জিনটাও মডিফাই হতে পারে, কিন্তু যেটা মডিফাই হয়েছে সেটা হয়ে যায় রেসেসিভ, আর যেটা মডিফাই হয়নি আনমডিফাইড অবস্থায় থাকে সেটা থাকে ডোমিনেন্ট। তো এটাই ছিল বিষয়, সিম্পল বিষয়। আর এই চ্যাপ্টারটাতে যে টপিকগুলো আছে, এই চ্যাপ্টারের এই তিনটে চ্যাপ্টার, এই চ্যাপ্টার, এর পরের চ্যাপ্টার, তারপরের চ্যাপ্টার, ইভলিউশন, তিনটে চ্যাপ্টার অত্যন্ত ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এবং বুঝে বুঝে পড়তে হবে। এটা অনেকটা মানে কি বলবো, খুব বোঝার একটা বিষয়, তো ভালো করে বুঝলে সহজেই সব মনে থাকবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা, ভালো করে বললাম তোমাদেরকে প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন। এখানে দেখতে পাচ্ছ ছবিটা স্ন্যাপড্রাগনের দেওয়া আছে, রেজাল্ট অফ মনোহাইব্রিড ক্রস ইন দ্য প্ল্যান্ট স্ন্যাপড্রাগন ওয়ার ওয়ান অ্যালিল ইজ ইনকমপ্লিটলি ডোমিনেন্ট ওভার দ্য আদার অ্যালিল, যেন একটা অ্যালিল আটটা অ্যালিলকে ইনকমপ্লিটলি ডোমিনেন্ট করেছে। এই যে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের ফুল, ঠিক আছে। এবার হচ্ছে কোডোমিনেন্স, এটাও একটা ব্যতিক্রম। এই দুটো হচ্ছে কি ব্যতিক্রম, মনোহাইব্রিড ক্রসের ব্যতিক্রম, যে ল অফ ডোমিনেন্স, ল অফ সেগ্রিগেশন, তার ব্যতিক্রম হচ্ছে এই দুটো, ইনকমপ্লিট ডোমিনেন্স, কোডোমিনেন্স। এবার হচ্ছে কোডোমিনেন্স, এটা হচ্ছে তার উল্টো, আগে যেটা পড়লে তার উল্টো। Till now we are discussing crosses where the F1 resembled either of the two parent dominants or was in between incomplete dominance. তো এর উপরে এর আগে আমরা কী কী বললাম, যে F1 প্রজননীতে যে অপত্যগুলো তৈরি হচ্ছে সেগুলো হয় প্যারেন্টসদের কারোর সঙ্গে মিল হবে, যেটা ডোমিনেন্স, যে ডোমিনেন্ট ক্যারেক্টার তার সঙ্গে মিল হবে। তো সেটা তো আমরা পড়েছি ফার্স্ট ভিডিওতে, এই সেকেন্ড ভিডিওতে। আর এখন একটু আগে যেটা বললাম সেটা হচ্ছে অর ইজ ইন বিটুইন, বা তাদের মধ্যবর্তী কোনো কিছু হবে, ইনকমপ্লিট ডোমিনেন্স। বাট ইন দ্য কেস অফ কোডোমিনেন্স দ্য F1 জেনারেশন রিজেম্বল বোথ প্যারেন্টস। কোডোমিনেন্সে কী হয়, যে দুটো প্যারেন্টকে রিজেম্বল করে, যে দুটো প্যারেন্ট যাদের থেকে তৈরি হচ্ছে ক্রসের মাধ্যমে, দুটো প্যারেন্টসের মতোই বৈশিষ্ট্য তার অপত্যের মধ্যে চলে আসে। তো এক্সাম্পল কি, এ গুড এক্সাম্পল ইজ ডিফারেন্ট টাইপ অফ রেড ব্লাড সেল দ্যাট ডিটারমাইন ABO ব্লাড গ্রুপিং ইন হিউম্যান বিংস। ABO ব্লাড গ্রুপিং, বিভিন্ন রকমের রেড ব্লাড সেল RBC যেটা ABO ব্লাড গ্রুপিং করে,
তো সেই এবিও ব্লাড গ্রুপিং যেটা হয় হিউম্যান বিংসে, মানুষের মধ্যে যে এবিও ব্লাড গ্রুপিং, মানে আমরা কোন ব্লাড গ্রুপের কে অন্তর্গত, সেটা হচ্ছে কোডমিনেন্স। ব্লাড গ্রুপ তো খুবই ইম্পর্টেন্ট জিনিস। রক্ত যখন ট্রান্সফার করার দরকার পড়ে কোনো কারণে, তখন এটা তো জানা অবশ্যই দরকার, নয়তো রক্ত ট্রান্সফার করা যাবে না। যখন কোনো অর্গ্যান ট্রান্সপ্লান্টেশন দরকার পড়ে তখন রক্তের গ্রুপ জানা অবশ্যই দরকার। তো এই যে এবিও ব্লাড গ্রুপিং, সেটা কিসের এক্সাম্পল? কোডমিনেন্স। তো দেখা যাক কীভাবে এটা কোডমিনেন্স হলো। ABO blood groups are controlled by the gene capital I. Capital I gene ABO blood grouping কে control করে। The plasma membrane of the red blood cell has sugar polymer that protrude from its surface, and the kind of sugar is controlled by the gene. তো আরবিসি যেটা আছে, রেড লোহিত রক্তকণিকা, তার প্লাজমা মেমব্রেন থাকে, তার মধ্যে কি থাকে? সুগার পলিমার্স থাকে, যেটা সেই সারফেস থেকে তৈরি হয়। এবং কোন প্রকারের সুগার তৈরি হবে, কোন প্রকারের শর্করা তৈরি হবে, সেটা নির্ভর করে সে যে জিনটা কন্ট্রোল করছে সেটা। যে আরবিসি তো থাকে, আরবিসি আছে বাইকনভেক আরবিসি, লোহিত রক্তকণিকা, যেটা অনেক থাকে একটা ব্লাডের মধ্যে। তো এর মধ্যে কি থাকে? যে প্লাজমা মেমব্রেন আছে, সেই প্লাজমা মেমব্রেন কি করে? এর যে সারফেস আছে, এই সারফেসের থেকে সুগার তৈরি করে, সুগারের পলিমার তৈরি করে। এবং কোন ধরনের সুগার তৈরি করবে সেটা নির্ভর করে এর মধ্যে যে জিন আছে সেটা। The gene capital I has 3 allele, capital I A, capital I B আর small I। 3টে অ্যালিল আছে এই জিনের। এই যে জিনটা এই সুগারটা তৈরি করছে, সেটা যে আই জিন, তার 3টে অ্যালিল। নর্মালি করা থাকে 2টো অ্যালিল, কিন্তু এক্ষেত্রে কটা? 3টে। কী কী আছে? ক্যাপিটাল I A, ক্যাপিটাল I B আর একটা হচ্ছে স্মল আই। The alleles capital I A, capital I B produce a slightly different form of sugar, while allele small I does not produce any sugar. তো এখানে যে 3টে অ্যালিল আছে, তার মধ্যে ক্যাপিটাল I A আর ক্যাপিটাল I B, এই দুটো অ্যালিল যে আছে তারা দুটোই প্রোটিন তৈরি, এই সুগার তৈরি করে, এবং হালকা একটু আলাদা হয়। ক্যাপিটাল I A যে সুগারটা তৈরি করছে, ক্যাপিটাল I B একটু আলাদা টাইপের সুগার তৈরি করে, কিন্তু স্মল আই যে অ্যালিলটি আছে সেটা কোনো সুগারই তৈরি করে না। Because human are diploid organism, each person possesses any 2 of the 3 I gene alleles. তো আমরা যেহেতু ডিপ্লয়েড অর্গানিজম, ডিপ্লয়েড, ঠিক আছে, দুই জোড়া, মানে দুই ক্রোমোজোম দুটোইতে থাকে, ডিপ্লয়েড আমরা, সেটা আমরা জানি, 2n হিসাবে থাকে। তো আমাদের কি হয়? জিনের মধ্যে একসাথে 3টে অ্যালিল থাকতে পারে না, দুটো থাকতে হবে। IA and IB are completely dominant over small I. In other words, where capital IA and small I are present, only capital IA expresses, because small I does not produce any sugar, and when capital IB and small I are present, capital IB expresses. তো এখানে বলা হচ্ছে, তো আমরা ডিপ্লয়েড, দুটো বেশি জিন থাকতে পারবে না। তো এক্ষেত্রে বলা হচ্ছে যে ক্যাপিটাল IA আর ক্যাপিটাল IB এই দুটো হচ্ছে ডোমিনেন্ট। তো ক্যাপিটাল আই এর সঙ্গে যদি স্মল আই থাকে, তাহলে ক্যাপিটাল আই এ প্রকাশ পাবে যেহেতু ডোমিনেন্ট। ক্যাপিটাল আই বির সঙ্গে যদি স্মল আই থাকে, তাহলে ক্যাপিটাল আই বি প্রকাশ পাবে যেহেতু এটা ডোমিনেন্ট। স্মল আই প্রকাশ পাবে না যেহেতু এটা রিসেসিভ। বাট হোয়েন ক্যাপিটাল আই এ অ্যান্ড ক্যাপিটাল আই বি প্রেজেন্ট টুগেদার, দে both express their own type of sugar. This is because of codominance. কিন্তু যখন ক্যাপিটাল আই এ আর ক্যাপিটাল আই বি এই দুটো অ্যালিল থাকবে, তো এখানে তো দুটোই ডোমিনেন্ট, তাহলে কে থাকবে আর কে বাদ যাবে? কেউ বাদ যাবে না, দুটোই প্রকাশ পাবে, দুটোই দুই রকম সুগার তৈরি করবে আর দুটোই প্রকাশ পাবে, দুটোই ডোমিনেন্ট হিসাবে কাজ করবে। তো এটাই হচ্ছে কোডমিনেন্স। ঠিক আছে, যে ক্যাপিটাল আই এ ক্যাপিটাল আই বি দুটো অ্যালিলই ডোমিনেন্স, দুটোই একসাথে থাকছে, দুটোই নিজের সুগার তৈরির মাধ্যমে নিজের প্রকাশ করছে, এবং দুটোই ডোমিনেন্সই দেখাচ্ছে। এটাই হচ্ছে কোডমিনেন্স। কো মানে সহ, যুক্ত হওয়া একসাথে। তো ঠিক আছে, এই তো হয়ে গেল, এটাই বিষয়। হেন্স রেড ব্লাড সেলস হ্যাভ বোথ এ অ্যান্ড বি টাইপ অফ সুগার। এর জন্য অনেক রেড ব্লাড সেলের মধ্যে এ এবং বি দুই রকমের সুগারই পাওয়া যায়। যখন এই এ এবং বি দুটো, আই এ এবং আই বি দুটো জিন একসাথে থাকে, তখন
Since there are 3 different alleles, there are 6 different combinations of these 3 alleles that are possible, and therefore a total of 6 different genotypes of the human ABO blood types. তো 3টে অ্যালিল আছে, তাহলে 3 ফ্যাক্টরাল, তাহলে 3:2:2:1, তাহলে কি 6, টোটাল 6 টাইপের 6 রকমের কি দেখা যাবে, 6 রকমের কম্বিনেশন দেখা যাবে 3টে অ্যালিল থাকলে। 3টে অ্যালিল থেকে 6 রকমের কম্বিনেশন দেখা যাবে। তার জন্য এবিও ব্লাড গ্রুপে কী হয়, 6 রকমের ডিফারেন্ট জেনোটাইপ দেখা যায়, 6 ডিফারেন্ট জেনোটাইপ। ঠিক আছে, হাউ মেনি ফেনোটাইপ আর পসিবল, কত রকমের ফেনোটাইপ পসিবল বলো, পজ করে বলো। 4 রকমের ফেনোটাইপ পসিবল। একটা হচ্ছে এ, একটা বি, একটা এবি, আর একটা ও। ঠিক আছে, 4 রকমের, আমরা 4 রকমের ব্লাড গ্রুপ, যেটা বাইরে থেকে দেখতে পাই সেটাই তো 4 রকমের ব্লাড গ্রুপ, তাহলে 4 রকমের ফেনোটাইপ। আর জিনোটাইপ কত, 6 জোড়া, 6 রকমের জিনোটাইপ। ঠিক আছে, এবার এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে, টেবিল দেওয়া আছে। তো এটা কীভাবে বলা আছে আগে যদি বুঝতে পেরেছো তাহলে কিছুই না। এটা টেবল শোয়িং দ্য জেনেটিক বেসিস অফ ব্লাড গ্রুপ ইন হিউম্যান পপুলেশন। তো একটা কোনো একটা ধরা যাক প্যারেন্ট 1 থেকে অ্যালিল নিলাম, তো এর মধ্যে এই যে কোনো একটা হতে পারে IA IB স্মল আই। প্যারেন্ট 2 থেকে একটা নিলাম, যে কোনো হতে পারে IA IB আই স্মল আই। তাদের মধ্যে যদি মানে ক্রসিং করা হয়, বা মানে এই দুটো যদি অ্যালিল একত্রিত হয়, তাহলে যে অফস্প্রিং অপত্যের মধ্যে যে জেনোটাইপ হবে সেটা এটা হতে পারে। আর এর ফলে কোন টাইপের ব্লাড সে পাবে সেটা এখানে দেওয়া আছে। তো এবার বলছি তোমাকে, আগে যেটা বলা হলো সেটা যদি বুঝতে পারো বেসিক জিনিসটা, এই যে অ্যালিলের ব্যাপারটা, তাহলে এটা কিছুই না। তো প্রথমে দেখছো ক্যাপিটাল IA, প্যারেন্ট 2 থেকে নিলাম ক্যাপিটাল IA, দুটোই ডমিনেন্ট আছে, মানে দুটোই একই আছে, তাহলে ক্যাপিটাল IA ক্যাপিটাল IA, এই দুটো অ্যালিল যুক্ত হয়ে এই জিনোটাইপটা প্রকাশ পেলো অপত্যের মধ্যে। তাহলে দুটো আছে, তাহলে কি এ ব্লাড গ্রুপ। ক্যাপিটাল IA ক্যাপিটাল IB, দুটো মিলে ক্যাপিটাল IA ক্যাপিটাল IB কোডোমিনেন্স, এবং এর ফলে কি এবি ব্লাড গ্রুপ। তারপরে কি আছে ক্যাপিটাল IA আর স্মল আই, দুটো মিলে কী হবে ক্যাপিটাল IA স্মল। এখানে ডোমিনেন্সকে ক্যাপিটাল IA ডোমিনেন্স, স্মল আই কি রিসেসিভ, তাহলে কে প্রকাশ পাবে, এ প্রকাশ পাবে, তাহলে এ ব্লাড গ্রুপ। একই রকমভাবে IB IA IA IB AB দুটো কোডোমিনেন্স হিসেবে থাকছে, IB একটা প্যারেন্ট থেকে IB, একটা প্যারেন্ট থেকে ক্যাপিটাল IB, দুটো মিলে দুটো একত্রে প্রকাশ পাচ্ছে বি ব্লাড গ্রুপ। তারপরে এই যে এখানে একটা প্যারেন্ট থেকে ক্যাপিটাল IB আর থেকে স্মল আই, ক্যাপিটাল IB কি ডোমিনেন্স, স্মল আই রিসেসিভ, স্মল আই প্রকাশ পাবে না, তাহলে বি ব্লাড গ্রুপ। আর একটা প্যারেন্ট থেকে স্মল আই আর একটা প্যারেন্ট থেকে স্মল আই, দুটো মিলে স্মল আই, তাহলে দুটোই রিসেসিভ, তাহলে কী হবে ও ব্লাড গ্রুপ। কোনোটাই ডোমিনেন্স নেই, তাই ও ব্লাড গ্রুপ। তো এটাই আছে। তো এবার এটা দেখা যায় আর কী কী বিষয় আছে এখানে। Do you realize that the example of BBO blood grouping also provides a good example of multiple alleles? তো তোমরা কি বুঝতে পেরেছো যে মাল্টিপল অ্যালিলসেরও কিন্তু একটা এক্সাম্পল এবিও ব্লাড গ্রুপ। এবিও ব্লাড গ্রুপ কোডোমিনেন্সেরও এক্সাম্পল, এবিও ব্লাড গ্রুপ মাল্টিপল অ্যালিলসেরও এক্সাম্পল। কারণ এখানে 3টে অ্যালিল আছে, দুটো না, দুটো তো নর্মাল, কিন্তু 2-এর অধিক থাকলেই সেটা মাল্টিপল অ্যালিলস। হেয়ার ইউ ক্যান সি দ্যাট দেয়ার আর মোর দ্যান 2-3 অ্যালিলস গভর্নিং দ্য সেম ক্যারেক্টার। মাল্টিপল অ্যালিল বলতে কী বোঝায়, মাল্টিপল অ্যালিল বলতে বোঝায় যে 2-এর অধিক অ্যালিল যদি কোনো একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, কোনো একটা ক্যারেক্টারকে নিয়ন্ত্রণ করে, সেটাকে বলে মাল্টিপল অ্যালিল। তো এই যে এবিও ব্লাড গ্রুপিং, এটা একটা বৈশিষ্ট্য যে রক্তের গ্রুপ কী হবে, একটাই বৈশিষ্ট্য, নিয়ন্ত্রণ করছে কটা অ্যালিল, 3টে, ক্যাপিটাল IA ক্যাপিটাল IB স্মল আই, তাই এটাকেই মাল্টিপল অ্যালিল। Since in an individual only 2 allele can be present, multiple allele can be found only when population studies are made. তো এখানে বিষয়টা কি, এই লাইনটা অনেকে বুঝতে পারে না। তো বিষয়টা হচ্ছে যে একটা মানুষের দেহে দুটো অ্যালিল থাকে, তাই কিন্তু মাল্টিপল অ্যালিলে কটা অ্যালিল থাকে, 2-এর অধিক অ্যালিল থাকে। তাই একটা মানুষের উপর ভিত্তি করে, একটা মানুষকে পর্যবেক্ষণ করে মাল্টিপল অ্যালিল বিষয়ে পড়াশোনা করা সম্ভব নয়। এর জন্য পপুলেশন স্টাডি করতে হবে। মানে কি,
এই পপুলেশন মানে অনেকগুলো, একের অধিক অনেকগুলো মানুষ নিয়ে স্টাডি করতে হবে। প্রত্যেক আমার ব্লাড গ্রুপ এ হয়তো ও পজিটিভ, অন্য কারো হয়তো এ পজিটিভ, কারো বি পজিটিভ, কারো এবিও পজিটিভ, কারো ও পজিটিভ, কারো নেগেটিভ, কারো এবি নেগেটিভ। এইভাবে অনেকের স্টাডি করার মাধ্যমে তখন আমরা বুঝতে পারলাম যে আরে 4 রকমের তো ব্লাড গ্রুপ আছে, এ বি এবিও। তাহলে কি, আর এদের তাহলে দেখা যাক ভালো করে পরীক্ষা করে। বৈশিষ্ট্য দেখা গেলো কি 3টে অ্যালিল পাওয়া যাচ্ছে। তাহলে যখন একের অধিক অনেকগুলো মানুষ নিয়ে স্টাডি করব, পর্যবেক্ষণ করব, যখন পপুলেশন নিয়ে স্টাডি করব, তখনই মাল্টিপল অ্যালিল বিষয়ে আমরা ধারণা পাবো বা মাল্টিপল অ্যালিল আমরা আবিষ্কার করতে পারবো। শুধুমাত্র একটা প্রাণীকে নিয়ে বা একটা মানুষকে নিয়ে পরীক্ষা করলে কখনো মাল্টিপল অ্যালিল বিষয়ে জানতে পারবো না, কারণ একটা মানুষের মধ্যে নর্মালি দুটো অ্যালিলই থাকে একটা জিনের মধ্যে। তো এটাই বলা হয়েছে এখানে। Occasionally, a single gene product may produce more than one effect. অনেক ক্ষেত্রে কি হয় যে একটা জিন প্রোডাক্ট একের বেশি এফেক্ট বা প্রভাব দেখাতে পারে। তো এখানে বলা হচ্ছে যে একটা সিঙ্গেল জিন সাধারণত একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, কিন্তু অনেক ক্ষেত্রে অকাশনালি মানে কিছু কিছু বিশেষ ক্ষেত্রে দেখা যায় একটা জিন একের বেশি কাজে নিযুক্ত হচ্ছে। যেমন এখানে কি, ফর এক্সাম্পল স্টার্চ সিনথেসিস ইন পি সিড ইজ কন্ট্রোল বাই ওয়ান জিন। যে এই যে মটর গাছ আছে তার যে বীজ আছে তার মধ্যে যে স্টার্চ তৈরি হয়, স্টার্চের জন্য তো বীজটা বড় হয়, তারপরে সেটা পরিপূর্ণ আকার ধারণ করে, সেটা একটা জিনিস নিয়ন্ত্রণ করে যে যে প্রোটিনটা তৈরি হবে। ইট হ্যাজ টু অ্যালিল ক্যাপিটাল বি স্মল বি, দুটো অ্যালিল থাকে, একটা জিনিস দুটো অ্যালিলই থাকে নর্মাল, ক্যাপিটাল বি স্মল বি। স্টার্চ ইজ সিনথেসাইজড এফেক্টিভলি বাই ক্যাপিটাল বি হোমোজাইগোটস অ্যান্ড দেয়ারফর লার্জ স্টার্চ গ্রেনস আর প্রডিউসড। ক্যাপিটাল বি যদি থাকে তাহলে স্টার্চ তৈরি হবে এবং সেটা বড় আকারে হবে। ইন কন্ট্রাস্ট স্মল বি হোমোজাইগোটস হ্যাভ লেজার এফিসিয়েন্সি ইন স্টার্চ সিনথেসিস অ্যান্ড প্রডিউস স্মলার স্টার্চ গেন। আর যদি স্মল বি তৈরি করে তাহলে কি হবে, যে এটা দুটোই কি রেসেসিভ, তাহলে কি অল্প পরিমাণে স্টার্চ তৈরি হবে, কারণ যে এনজাইম তৈরি করবে সেটা হয়তো খুব একটা এফেক্টিভ না, মানে রেসেসিভ সেহেতু অল্প পরিমাণে তৈরি হবে, এবং কম পরিমাণে স্টার্চ গেন তৈরি হবে। আফটার ম্যাচুরেশন অফ দ্য সিডস ক্যাপিটাল বি যে সিডস আছে আর রাউন্ড অ্যান্ড স্মল বি সিডস আর রিঙ্কলড। এবং এর জন্যই ক্যাপিটাল বি যে আছে ডোমিনেন্ট, যেহেতু এরা যে সিড এরা সঠিক পরিমাণে স্টার্চ তৈরি করবে, শ্বেতসার তৈরি করবে, পরিপূর্ণ আকার ধারণ করবে, গোলাকার হবে বীজটা। কিন্তু স্মল আর যদি থাকে, স্মল বি যদি থাকে তাহলে অতটা পরিমাণে স্টার্চ তৈরি হবে না, তারপরে কি আকারটা কুঞ্চিত হবে, গোলাকার হবে না। হেটারোজাইগোটস প্রডিউস রাউন্ড সিডস অ্যান্ড সো ক্যাপিটাল বি সিমস টু বি দ্য ডোমিনেন্ট অ্যালিল। তো হেটারোজাইগোটস রাউন্ড সিড তৈরি করছে, মানে যখন ক্যাপিটাল ডোমিনেন্ট অবস্থায় থাকছে ক্যাপিটাল বি তখন রাউন্ড সিড তৈরি হচ্ছে। তাহলে এখানে ভাবা যেতে পারে যে তাহলে ক্যাপিটাল বি অবশ্যই ডোমিনেন্ট, যেটা মনে হচ্ছে আমাদের। বাট দ্য স্টার্চ গ্রেন প্রডিউসড আর অফ ইন্টারমিডিয়েট সাইজ ইফ ক্যাপিটাল বি স্মল বি সিডস। কিন্তু যদি কারো মধ্যে জেনোটাইপ ক্যাপিটাল বি স্মল বি থাকে, বা এই যে এদের মধ্যে যদি ক্রস করার মাধ্যমে যে ফার্স্ট প্রজনী তার মধ্যে যে ক্যাপিটাল বি স্মল বি যে জেনোটাইপ থাকবে, সেই সমস্ত যে স্টেজের যে স্টার্চ গ্রেন আছে তারা মধ্যবর্তী পর্যায়ে তৈরি হবে, ফলে তাদের যে বীজটা সেটা অনেকটা রাউন্ডও হবে না, অনেকটা কুঞ্চিত বা ছোটও হবে না, কি হবে তাদের মধ্যবর্তী পর্যায়ের হবে। ঠিক আছে, মধ্যবর্তী পর্যায়ের হবে। ঠিক আছে, তাহলে মধ্যবর্তী পর্যায়ে হচ্ছে ইন্টারমিডিয়েট সাইজ। সো ইফ স্টার্চ গ্রেন সাইজ ইজ কনসিডার্ড অ্যাজ দ্য ফেনোটাইপ, দেন ফ্রম দিস অ্যাঙ্গেল দ্য অ্যালিল শো ইনকমপ্লিট ডোমিনেন্স। তো এক্ষেত্রে যদি স্টার্চ গ্রেনের যে সাইজ, যে বীজের যে সাইজ শ্বেতসার তৈরি হওয়ার জন্য, সেটাকে যদি ফেনোটাইপিক ক্যারেক্টার ধরা হয়, তো এক্ষেত্রেও 3 রকমের ফেনোটাইপ পাওয়া যাচ্ছে, একটা গোলাকার, একটা কুঞ্চিত, আর একটা মধ্যবর্তী। তো তাহলে 3টে ফেনোটাইপ পাওয়া যাচ্ছে, 1:2:1, জেনোটাইপ 1:2:1। তাহলে এটাও একটা ইনকমপ্লিট ডোমিনেন্সের এক্সাম্পল। তাহলে ইনকমপ্লিট ডোমিনেন্সের আরেকটা এক্সাম্পলও পেয়ে গেলাম, কি স্টার্চ গ্রেন তৈরি হওয়ার মাধ্যমে যে সিডের যে শেপ। তো এক্ষেত্রে একটা বিষয় হয়ে গেল তাহলে, যে ক্যাপিটাল বি থাকলে গোলাকার তৈরি হবে, স্মল বি থাকলে
কুঞ্চিত তৈরি হবে সিডের আকৃতি, কারণ কম পরিমাণে স্টার্চ তৈরি হচ্ছে, আগে বেশি পরিমাণে স্টার্চ তৈরি হচ্ছে। কিন্তু ক্যাপিটাল পি স্মল পি হলে গোলাকার হবে না, বরং মধ্যবর্তী সাইজের হবে, কারণ স্টার্চটাও মধ্যবর্তী পরিমাণে তৈরি হবে। ঠিক আছে, এটাও একটা ইনকমপ্লিট ডমিনেন্সের এক্সাম্পল। Therefore, dominance is not an autonomous feature of a gene or the product that it has information for. তো তার মানে এটা না যে এখানে তাহলে কি বোঝা যাচ্ছে যে ডোমিনেন্স যে বিষয়টা, এটা কিন্তু অটোনোমাস মানে ঐচ্ছিক কোনো বিষয় না কোনো একটা জিনের, বা আগে থেকে দেওয়া আছে যে এমন কোনো বিষয় না যে এর মধ্যে যে ইনফরমেশন আছে সেই অনুযায়ী হয়ে যাবে। এটা অনেক ক্ষেত্রে চেঞ্জ হতে পারে। ইট ডিপেন্ডস অ্যাজ মাচ অন দ্য জিন প্রোডাক্ট অ্যান্ড দ্য প্রোডাকশন অফ এ পার্টিকুলার ফিনোটাইপ ফ্রম দিস প্রোডাক্ট as it does not on the particular as it does on the particular phenotype that we choose to examine. In case more than one phenotype is influenced by the same gene. তো এখানে কি বলা হচ্ছে, তো এখানে বলা হচ্ছে যে এই যে ডোমিনেন্সের ব্যাপারটা সেটা নির্ভর করে কিসের উপর, একটা হচ্ছে জিন প্রোডাক্ট, যে জিনটা কোন প্রোডাক্টটা তৈরি করছে, এই যে এখানে একটা স্টার্চ তৈরি করছে, সেই স্টার্চ এক্ষেত্রে সেই প্রোডাক্টটা জিন প্রোডাক্ট কোন স্টার্চ তৈরি হচ্ছে, কি কতটা তৈরি হচ্ছে তার উপর, আর কি দ্য প্রোডাকশন অফ এ পার্টিকুলার ফিনোটাইপ ফ্রম দিস প্রোডাক্ট, এবং এই প্রোডাক্টের ফলে কী বৈশিষ্ট্য আসছে, এই যে স্টার্চ তৈরি হচ্ছে, স্টার্চ তৈরি হওয়ার ফলে কী বৈশিষ্ট্য আসছে, ফিনোটাইপ বৈশিষ্ট্য, সিডের আকৃতি গোলাকার হবে না কুঞ্চিত হবে না মধ্যবর্তী সাইজের হবে। কারণ এই যে ফিনোটাইপ আছে সেটা আমরা যে ফিনোটাইপটা আমরা চুজ করছি, যে এখানে বীজের যে সিডের আকৃতি সেটা চুজ করছি তার উপর। ইন কেস মোর দ্যান ওয়ান ফেনোটাইপ ইজ ইনফ্লুয়েসড বাই দ্য সেম জিন, এবং অনেক ক্ষেত্রে একটা জিন অনেকগুলো ফেনোটাইপিক ক্যারেক্টারকে নিয়ন্ত্রণ করে থাকে। যেমন এবিও ব্লাড গ্রুপে ব্লাড যে গ্রুপিং, যে কার কী গ্রুপ হবে, অনেকগুলো ব্লাড গ্রুপিং, সেটা এক্ষেত্রে সিটের আকৃতি, তারপর আরও অনেক ব্যাপার আছে মাল্টিপল, যেমন আরও অনেক ব্যাপার আছে মাল্টিপল জিন্স যেমন এখানে দেখলাম। তো এই সমস্ত বিষয়গুলো নির্ভর করে, ডোমিনেন্স কোনো অটোনোমাস বিষয় না, এটা বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে, যে কোন জিন প্রোডাক্টটা কী তৈরি হচ্ছে, সেই জিন প্রোডাক্টের জন্য কোন ফিনোটাইপটা সে প্রকাশ পাবে, সেই ফিনোটাইপটা কি মানে একটা জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না অনেকগুলো জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে যে ডোমিনেন্সি বিষয়টা। ঠিক আছে, তো এটাই ছিল এই ভিডিও, এখানেই শেষ করলাম যে ব্যতিক্রম কেস মনো যে হাইব্রিড ক্রসের। তো এরপরে ইনহেরিটেন্স অফ টু জিন যেটা আছে সেটা পড়ানো হবে। তো তোমরা যদি ইনহেরিটেন্স অফ যে ওয়ান জিন সেটা যদি তোমরা ভালো করে বুঝে থাকো, তাহলে এই যে পরের যে ভিডিওটা সেটা বুঝতে খুবই সুবিধা হবে। তাই তোমরা ভালো করে আগে পড়ে নেবে, তারপর এই চ্যাপ্টারটা এই টপিকটা পড়ানো হবে। এটা অনেকটাই ইজি হয়ে যাবে, এমনি বুঝতে পারবে নর্মালি, হয়তো একটু বেশি কিছু বেশি বৈশিষ্ট্য আছে যেহেতু, কিন্তু কনসেপ্ট একই, যা কনসেপ্ট এতক্ষণ পর্যন্ত দেখলে সে একই কনসেপ্ট। তো এখানে শেষ করলাম, তোমরা ভিডিওটিকে লাইক করো, যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাও, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধুদের মধ্যে তোমাদের গ্রুপের মধ্যে ভিডিওগুলিকে শেয়ার করো। ঠিক আছে, ধন্যবাদ তোমাদের সবাইকে।